একদিকে এই যুদ্ধ একেবারে চরমে তুঙ্গে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পকেই সবাই দায়ী করছে। আর এই সব কিছু মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রাম্প বড্ড কোণঠাসা। ইরান লঞ্চেস নিউ অ্যাটাকস সেইং ইউএস উইল bitterly regret sinking warship calls for Trump's blood। তিনি কিন্তু এই ট্রাম্পের রক্তে দাগ দিয়েছেন। তাদের একটাই মোটো, যতটা আমাদের ক্ষতি করবে তার দ্বিগুণ ক্ষতি আমরা করব। যে প্রায় 20 বছর ধরে তারা এই প্ল্যান করেছে, তারা এই পরিকল্পনা করেছে 20 বছর ধরে। আসলে কি ডোনাল্ড ট্রাম্পই চালাচ্ছে এই যুদ্ধ, নাকি নেতানিয়াহুই হচ্ছে মেন কাণ্ডারি? কিম জং উন তিনি সরাসরি বার্তা দিয়েছেন, যদি তেমন কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে তিনি খোলা ময়দানে নামবেন যুদ্ধক্ষেত্রে। প্রথম টার্মে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা হারানোর পর ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে 3টি ভবিষ্যৎবাণী করেছিলেন চায়নার নস্ট্রাডামাস, চায়নার জ্যোতিষী প্রফেসর জিয়ান জুয়াং। তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে যে 3টি ভবিষ্যৎবাণী করেছিলেন তার মধ্যে 2টি ইতিমধ্যেই ফলে গিয়েছেন। প্রথমটি হলো যে ডোনাল্ড ট্রাম্প আবারও আমেরিকার ক্ষমতায় আসবে, এবং দ্বিতীয়টি হলো যদি আবারও আমেরিকার ক্ষমতায় আসে ডোনাল্ড ট্রাম্প তাহলে অবশ্যই ইরানের সঙ্গে যুদ্ধে ঝাঁপাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন 2টি ভবিষ্যৎবাণী একদম মিলে গিয়েছে। তাহলে 3 নম্বর ভবিষ্যৎবাণীটা কি ছিল? 3 নম্বর ভবিষ্যৎবাণীটি ছিল, তিনি বলেছিলেন যদি ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে লিপ্ত হয় তাহলে সেটাই হবে আমেরিকার জন্য মহাবিপদের শুরু। অর্থনৈতিকভাবে ধস নামতে পারে এবং ব্যক্তিগতভাবে ক্ষতি হতে পারে ডোনাল্ড ট্রাম্পেরও। তাহলে কি সেদিকেই এগোচ্ছে? জিয়ান জুয়াংয়ের সেই 3 নম্বর ভবিষ্যৎবাণীও কি এবার সত্যি হতে চলেছে? কেন বলছি এই কথা? তার কারণ যখন একদিকে এই যুদ্ধ একেবারে চরমে তুঙ্গে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পকেই সবাই দায়ী করছেন। বিশ্বের তাবড় দেশ রাশিয়া, চীন, তুরস্ক তো বটেই, পাশাপাশি স্পেন থেকে শুরু করে ফ্রান্স, ইউকে থেকে শুরু করে ইউরোপের অন্যান্য দেশ, এমনকি মধ্যপ্রাচ্যের কাতার, মধ্যস্থতাকারী ওমান, তারাও এবার ট্রাম্পের দিকেই আঙুল তুলছে এবং ইরানের পাশে দাঁড়িয়ে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। আর সে কারণেই এই মুহূর্তে ট্রাম্প কিন্তু বড্ড চাপে রয়েছে। আজ এই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ আমাদের হেডলাইন, ট্রাম্প ইজ আন্ডার প্রেশার। অবশ্যই প্রবল চাপে রয়েছেন ট্রাম্প। কেন বলছি? এক তো এই যুদ্ধ নিয়ে গোটা বিশ্বের কুনজরে পড়েছেন তিনি, প্রত্যেকে সবাই তাকে কালো পতাকা দেখাচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তাকে ওই যে ট্রাম্প ট্যারিফ বলে নেচেছিলেন না, যে সবার কাছে ট্যারিফ বাড়িয়ে দিয়েছিলেন, প্রায় 130 বিলিয়ন মার্কিন ডলার এবার ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর অন্যদিকে এপস্টিন ফাইলের যে নিখোঁজ অংশ, সেই নিখোঁজ অংশেও কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। আর এই সব কিছু মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রাম্প বড্ড কোণঠাসা। সেই সব বিষয় নিয়েই আজকের রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। দেখুন, শুরুতেই আমি যে খবরে নজর রাখবো তা হলো অবশ্যই ভারত মহাসাগর। আপনারা জানেন ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধ জাহাজে হামলা করে দিয়েছে আমেরিকা সাবমেরিন দিয়ে। আর তারপরেই কি ঘটল? তারপরে আরাকচির হুঁশিয়ারি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেই হুঁশিয়ারির পরই আপনারা দেখেছেন যে মার্কিন ট্যাঙ্কারে হামলা করে দিয়েছে ইরান। মানে এই হামলা থামছে না। যদি ইসরায়েল আমেরিকা হামলা করে তার পাল্টা হামলা অবশ্যই ইরান করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ইসরায়েলের ছবিটা কিন্তু অনেকটাই বদলে গেছে, তেল আবিবের ছবিটা কিন্তু অনেকটাই বদলে গিয়েছে, এবং এর জন্য ইরান কিন্তু গর্ব করছে না, বরং তারা বলছে আমরাও চাই যুদ্ধবিরতি। কিন্তু তারা চাইছে এই যুদ্ধবিরতি যাতে ক্ষণস্থায়ী না হয়, চিরস্থায়ী হয়। দেখুন, সেদিকেই আমি আজকে নজর রাখব। প্রথমেই যে খবরের দিকে নজর রাখব তা অবশ্যই ভারত মহাসাগর। WBAL নিউজ রেডিও এই খবর করেছে, হেডলাইনটা আগে পড়ুন। ইরান লঞ্চেস নিউ অ্যাটাকস
saying US will bitterly regret sinking warship, calls for Trump's blood. মানে ইরান ছেড়ে কথা বলার পাত্র নয়, তা আবারও তারা প্রমাণ করলো। বলছে এবার নতুন অ্যাটাক শুরু করেছে ইরান। কিভাবে, কেন, কি কারণে? বলছে এমন অ্যাটাক করা হবে এবার যে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিটারলি রিগ্রেট করবে, ভারী অনুতপ্ত হবে তারা, এবং তারা কলস ফর ট্রাম্প ব্লাড, এই ডাক দিয়েছে, ট্রাম্পের রক্ত চাই। শুনতে খারাপ লাগলেও এই খবরই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া ছাপছে। তার কারণ এই কথাই, এই হুঁশিয়ারি কিন্তু ইরানের থেকে এসেছে। তারা একদমই দমে যাওয়ার পাত্র নয়। প্রথমত এই ছবিটি দেখুন, এই ছবিটি দেখুন, যে যুদ্ধ জাহাজে হামলা হয়েছে ইরানের, সেই যুদ্ধ জাহাজ আসলে কিন্তু মিলান 2026 এই এক্সারসাইজে অংশগ্রহণ করতে এসেছিল এবং ভারতের অতিথি হিসেবে এসেছিল। এক্সারসাইজ হয়ে যাওয়ার পর কিন্তু সে ভারত মহাসাগর ধরে ফিরে যাচ্ছিল, ঠিক সেই সময় হামলাটা ঘটে। ইরানের এমনটাই দাবি। কি বলছে দেখুন, ইরান লঞ্চ এ নিউ ওয়েভ of attacks Thursday morning at Israel, American bases and countries around the region, threatening that the United States would bitterly regret torpedoing an Iranian warship in the Indian Ocean and calling for Trump's blood, while Israel said it hit multiple targets in Iran. যখন ইসরায়েল একধারে বলছে যে আমরা ইরানে মাল্টিপল অ্যাটাকস করেছি, অন্যদিকে ইরানও বলছে আমরাও কিন্তু ইসরায়েলকে ছেড়ে কথা বলছি না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকান, বিভিন্ন দেশের আমেরিকান বেস ক্যাম্পগুলোতেও কিন্তু অ্যাটাক করছে ইরান। এরপর তারা কি বলেছে, যে আমরা এমন হামলা করব এবার যে আমেরিকা দেখবে এবং তারা ভারী অনুতপ্ত হবে, আমরা কিন্তু শেষ দেখে ছাড়ব, এবং ট্রাম্পের ব্লাডের জন্য কল করেছে। দেখুন, ইসরায়েল অ্যানাউন্সড মাল্টিপল ইনকামিং missile attacks and air sirens sounded in Tel Aviv and Jerusalem. ইসরায়েল খবর করেছে, তারা বলছে যে বিভিন্ন দিক থেকে কিন্তু মিসাইল উড়ে আসছে তেল আবিবে এবং জেরুজালেমে। একই সঙ্গে সাইরেনও বাজানো হচ্ছে সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য। ইরানিয়ান স্টেট টেলিভিশন অ্যান্ড সেড অ্যাডিশনাল স্ট্রাইক অলসো টার্গেটেড ইউএস বেসেস। শুধু ইসরায়েল নয়, ইউএস বেসেস রয়েছে যে সমস্ত কান্ট্রিতে, সেখানেও এখনও পর্যন্ত অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বলছে কি, দ্য ইসরায়েলি মিলিটারি সেড ইট হ্যাড হিট 80 টার্গেটস ইন লেবানন লিঙ্কড টু দ্য ইরানিয়ান ব্যাকেট হেজবুল্লাহ মিলিটেন্ট গ্রুপ ওভার দ্য ফার্স্ট 24 hours and that a wave of strikes on Iran had hit long-range ballistic missile launcher sites and other targets. এই মুহূর্তে লেবাননের 80টি টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল, তেমনটা তারা দাবি করছে। অন্যদিকে দেখুন, ইরানিয়ান ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি অ্যাকিউজ দ্য ইউএস নেভি অফ কমিটিং অ্যান অ্যাট্রোসিটি অ্যাট সি ফর সিঙ্কিং দ্য ইরানিয়ান ফ্রিগেট IRIS ডেনা। এই জাহাজটির নাম IRIS ডেনা। এই জাহাজটিকেই কিন্তু আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবমেরিন। কি বলছে, ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান হুইচ কিল্ড অ্যাট লিস্ট 87 ইরানিয়ান সেলার্স, তার মধ্যে 87 জন ইরানিয়ান নাবিক তারাও কিন্তু প্রাণ হারিয়েছে। মার্ক মাই ওয়ার্ডস, তিনি বলছেন হুঁশিয়ারির সুরে, যে আমার কথাটা লিখে রাখুন, যে দ্য ইউএস উইল কাম টু বিটারলি রিগ্রেট প্রেসিডেন্ট ইট হ্যাজ সেড, হি সেড অন সোশ্যাল মিডিয়া। এর জন্য আমেরিকা কিন্তু অনুতাপ করবে। আয়াতুল্লাহ আবদুল্লাহ জাহাদি আমলি ইন ওয়ান অফ দ্য ফিউ ক্রিটিক্যাল স্টেটমেন্টস সো ফার ফ্রম ইরান। ইরান থেকে আরও একজন আয়াতুল্লাহ আবদুল্লাহ জাদাভি আমলি, তিনি বলেছেন, লেটার কল্ড অন স্টেট টেলিভিশন ফর দ্য শেডিং অফ বোথ ইসরায়েলি অ্যান্ড ট্রাম্পস ব্লাড। তিনি কিন্তু এই ট্রাম্পের রক্তের ডাক দিয়েছেন, এবং সেটা ন্যাশনাল মিডিয়ায়, ন্যাশনাল টেলিভিশনে। বুঝতে পারছেন, তারা ছেড়ে কথা বলার পাত্র নয় এবং ভয় পেয়ে যাওয়ারও পাত্র নয়। যত আঘাত হানবে তার পাল্টাই ইরান দেবে। তাদের একটাই মোটো, যতটা আমাদের ক্ষতি করবে তার দ্বিগুণ ক্ষতি আমরা করব।
যখন যুদ্ধবিরতি হবে তখন তাহলে হিসেব নিকেশে বোঝা যাবে যে ক্ষতি হয়েছে অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রেরই বেশি, ইসরায়েলের বেশি। আর তারপর থেকে তখন যে যুদ্ধবিরতি হবে তখন কিন্তু আর ইরানকে ভয় দেখানো যাবে না, বরং পরবর্তীতে যখন আবার যুদ্ধ করতে যাবে তখন এটা ভাবতে হবে 2026-এর কথা। ইরান কিন্তু এদিকেই এগোচ্ছে। এবং আজ থেকে নয়, বিভিন্ন বিশ্লেষকরা বলছেন, যারা এই ভূরাজনৈতিক কারবারি, তাদের কাছ থেকেই আমি শুনছি যে প্রায় 20 বছর ধরে তারা এই প্ল্যান করেছে, তারা এই পরিকল্পনা করেছে 20 বছর ধরে, যে একটা না একটা দিন আসবে যেদিন আমেরিকা আর ইসরায়েল আমাদের একসঙ্গে হামলা করবে, আক্রমণ করবে। আমরা সেই দিনটার জন্য প্রস্তুত হচ্ছি। আর এই প্রস্তুতি দীর্ঘ 20 বছর ধরে চলছে। অত সহজে ছেড়ে দেবে? দেখুন এবার ট্রাম্পের অবস্থাটা, সেই দিকে একটু নজর রাখি। দ্য হিন্দু করেছে, বলছে স্পেনস সানজেস স্ট্যান্ড ফার্ম অন অপোজিশন টু ওয়ার ইন ইরান ডিসপাইট ট্রাম্পস ট্রেড থ্রেট। প্রথমত স্পেনের যে মার্কিন ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিকায় ব্যবহার করতে দেয়নি ইরানে হামলা করার জন্য। কে? স্পেনের প্রধানমন্ত্রী সানজেস। ইনি সেই ব্যক্তি, তিনি সরাসরি নাকচ করেছেন ডোনাল্ড ট্রাম্পকে যে আমাদের ভূমি কোনো মতেই ব্যবহার করা যাবে না ইরানে হামলার জন্য। তারপরে কি হয়েছে? তারপর ডোনাল্ড ট্রাম্প বিশাল বড় বড় হুমকি দিয়েছেন, আমরা চাইলেই সেই সেনাঘাঁটি ব্যবহার করতে পারি, স্পেনের কেউ কিচ্ছু করতে পারবে না, কিন্তু আমরা করব না। তাহলে তিনি কি করবেন? তিনি অন্যদিকে একটা হুঁশিয়ারি দিয়ে বসে রয়েছেন যে বাণিজ্য বন্ধ করে দেবো, আমাদের ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না, তাহলে আমরা স্পেনের সঙ্গে বাণিজ্যই বন্ধ করে দেবো, মানে বাণিজ্য নিয়ে থ্রেট। কিন্তু তারপরেও দমে যাননি স্পেনের প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন যে মানবিকতার স্বার্থে নিজের জীবন উৎসর্গ করব, কিন্তু অমানবিকতার স্বার্থে দেশের 1 ইঞ্চি জমিও ব্যবহার করতে দেব না কাউকে, কোনো শত্রুপক্ষকে। কি বলেছেন তিনি দেখুন, বলছে স্পেনস প্রাইম মিনিস্টার পেদ্রো সানচেজ ওয়ান্স এগেইন ক্রিটিসাইজড দ্য ইউএস অ্যান্ড ইসরায়েলস মিলিটারি অ্যাকশনস ইন ইরান, স্ট্যান্ডিং ফার্ম অন ওয়েডনেসডে এগেইনস্ট ফ্রেশ ট্রেড থ্রেটস ফ্রম ওয়াশিংটন অ্যান্ড ওয়ার্নিং দ্যাট দ্য ইরান ওয়ার রিস্কড প্লেইং রাশিয়ান রুলেট উইথ মিলিয়ন্স অফ লাইভস। তিনি স্পষ্ট জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে খেলায় মেতেছেন সেটা আসলে রাশিয়ান রুলেটের চেয়ে কম কিছু নয়। আপনারা জানেন তো সেই রাশিয়ান রুলেটের খেলা? জানেন? যারা জানেন তাদেরকে বোঝানো হবে না। আর এখানেই হিট করেছেন স্পেনের প্রধানমন্ত্রী। তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্প অতি ভয়ঙ্কর খেলায় নেমেছেন, এবং এটি রাশিয়ান রুলেটের সঙ্গে তিনি তুলনা করেছেন। এবং দেখুন ডোনাল্ড ট্রাম্প কিন্তু থেমে নেই, তিনি কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন টুইসডে March 3 threatened to end US trade with Spain because of Spain's refusal to allow the US to use joint military bases in the country in its attacks on Iran. বলছে বন্ধ করে দিন বাণিজ্য। এই কথার পরিপ্রেক্ষিতে স্পেনের প্রধানমন্ত্রী আবার বলছেন যে বাণিজ্য বন্ধ করে দিন, দরকার নেই আমাদের বাণিজ্য। কিন্তু তাই বলে আমরা শত শত হাজার হাজার জীবন আপনি মারবেন আর সেটার জন্য আমরা সাহায্য করব, এরকম অমানবিক হতে পারবো না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আর ভূমি কাঁপতে শুরু করেছে তারপরেই ডোনাল্ড ট্রাম্পের। দেখছেন না, আজকে হঠাৎ বলে বসলো কয়েক সপ্তাহ অপেক্ষা করুন, কয়েক সপ্তাহ। কি করবেন তিনি? এবার কিউবায় হামলা করবেন, সে ইঙ্গিত দিয়ে বসেছেন। দেখুন যখন তিনি এই হুমকি দিচ্ছেন বাণিজ্য বন্ধ করে দেবো স্পেনের সঙ্গে তার সঙ্গে হেনত্তঙ্গে এইসব বলে বেড়াচ্ছেন, ঠিক সেই সময় মার্কিন সুপ্রিম কোর্ট তাকে বলে দিয়েছেন যে ভাই তুমি যে ছলনা করে 130 বিলিয়ন ট্যারিফ আদায় করেছো বিভিন্ন দেশের কাছ থেকে, সেটা এবার ফেরত দাও, শুরু করো প্রক্রিয়া। অন্যদিকে এপস্টিন ফাইলের যে নিখোঁজ হয়ে গেছিল যে ফাইল, কিছু অংশ সেটাও কিন্তু প্রকাশ হয়েছে। আর সব দিক দিয়ে এখন তাই চাপে পড়ে গিয়েছেন, প্রায় সাঁড়াশি চাপে পড়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেখুন এ তো শুধু গেল স্পেনের কথা। এবার আসুন দেখুন রাশিয়া, চায়না, তুরস্ক, এরা তো থাকবেই। দেখুন কে করছে, দ্য টাইমস অফ ইসরায়েল করছে এই খবর। বলছে রাশিয়া, চায়না অ্যান্ড টার্কি পুশ ফর ইমিডিয়েট এন্ড টু ইরান ওয়ার। বুঝতে পারছেন কারা করছে?
দ্য টাইমস অফ ইসরায়েল করছে। আমি বারবার কেন বলছি, তার কারণ হচ্ছে এই টাইমস অফ ইসরায়েল হচ্ছে নেতানিয়াহুর কোলে বসে থাকা একটি মিডিয়া, এতে কোনো সন্দেহ নেই। আর এই মিডিয়া যখন এই খবর করে তাহলে আপনাদের বুঝতে হবে যে খবরে নিশ্চয়ই দম রয়েছে। রাশিয়া, চায়না, তুরস্ক তো বটেই, তারা তো বন্ধু দেশ ইরানের, কিন্তু পাশাপাশি দেখুন গ্লোবাল সাউথ কন্ডেমস ইউএস ইসরায়েলি ওয়ার উইথ ইরান, ইরানের সঙ্গে পাশে থেকে, মানে আসলে ডোনাল্ড ট্রাম্পকেরই তারই সমালোচনা করছে গ্লোবাল সাউথ। অন্যদিকে দেখুন ইউকে, ফ্রান্স, স্পেন ড্র দ্য লাইন, ইয়ন করেছে, রিফিউজ টু ব্যাক ট্রাম্পস ইরান ওয়ার, ট্রাম্পকে কোনো রকম সাহায্য করবে না বলে তারা ইতিমধ্যেই প্রতিজ্ঞা নিয়েছে যে ইরানের ওপর হামলা করার জন্য ট্রাম্পকে আর কোনো সাহায্য নয়, এখানেই থামো। স্পেনের খবর তো আগেই দেখালাম। এবার দেখুন ওমান, যে ওমান এই আমেরিকার সঙ্গে ইরানের মধ্যস্থতাকারী, যুদ্ধ শুরু হওয়ারও কিছুদিন আগে এই ওমানই কিন্তু তাদেরকে এক টেবিলে বসিয়েছিল এবং কিভাবে সমস্যার সমাধান করা যায়, কিভাবে ইরানের নিউক্লিয়ার পাওয়ার যেটা প্ল্যান্ট তৈরি করছিল বলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমান, সেটা কীভাবে বাতিল করা যায়, এইসব নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু তাতেও কোনো সমাধান বেরিয়ে আসেনি। তারপরেও কিন্তু ওমান হাল ছাড়ছে না। তারা বলছে ওমান রিনিউজ পুশ ফর ডিপ্লোমেসি সেস অফ র্যাম্পস অ্যাভেলেবেল ইন ইরান ওয়ার। তারা বলছে এখনও কিন্তু অফ র্যাম্পস রয়েছে, সেখানে এসে আপনারা আলোচনায় বসতেই পারেন। একই কথা বলছে কাতারও, মানে যে সমস্ত দেশ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত, ইরান এই সমস্ত দেশের যে মার্কিন বেস ক্যাম্পগুলো আছে সেগুলোও উড়িয়ে দিয়েছে, তারপরে গিয়ে তাদের এই কথা বলতে হচ্ছে। এবং সবাই মিলে দেখুন, এখানটা আমি সাজিয়েছি এই প্লেটটাতে, সবাই মিলে শুধু একজনের দিকে আঙুল তুলছেন, সে হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আসলে কি ডোনাল্ড ট্রাম্পই চালাচ্ছে এই যুদ্ধ, নাকি নেতানিয়াহুই হচ্ছে মেন কাণ্ডারি আর তাকে সাহায্য করতে গিয়ে ফেঁসে গেছেন ডোনাল্ড ট্রাম্প? কোনটা? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন, অনেকেই বলছেন। এই প্রশ্নের উত্তর যদি আপনার কিছু জানা থাকে, আপনার কোনো ইকুয়েশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। কার জন্য কে যুদ্ধ করছে? নেতানিয়াহুর জন্য ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করছেন, নাকি ডোনাল্ড ট্রাম্পের জন্য নেতানিয়াহু যুদ্ধ করছেন? তার কারণ কেন বলছি এই কথাটা? তার কারণ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে একটি ভিডিও ছড়িয়েছে যেখানে একজন মার্কিন বিমান কর্মী তিনি হঠাৎ করেই বলছেন যে এই নেতানিয়াহুর জন্য, ইসরায়েলের জন্য আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে যাব না, আর তৎক্ষণাৎ তাকে সিকিউরিটি গার্ড এসে তুলে নিয়ে চলে যাচ্ছে। আপনিও দেখেছেন হয়তো ভিডিওটা, যদি না দেখে থাকেন তাহলে একটু স্ক্রল করুন, দেখতে পেয়ে যাবেন। এটা আমি যেহেতু দেখাবো না, তার কারণ এই ভিডিও যাচাইকৃত নয়, সে কারণে আমি দেখাবো না, কিন্তু এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে, আর সেই জন্যই এই প্রশ্নটা উঠে আসছে যে কে কার জন্য যুদ্ধ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য যুদ্ধ করছে, নাকি ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ করছে, কোনটা? কিন্তু মাঝখান দিয়ে আপনি দেখুন ফ্যাসাদে পড়ছেন ডোনাল্ড ট্রাম্পই বিশাল বড়সড়ভাবে। এবার আপনাদের দেখাই রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদীর সঙ্গে একটা ভার্সেস শুরু হয়ে গেছে এই যুদ্ধ নিয়ে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ নিয়ে। কেন? টাইমস অফ ইন্ডিয়া করেছে দেখুন, কনফ্লিক্ট ইন ব্যাকইয়ার্ড, রাহুল গান্ধী's টার্গেট পিএম মোদি অন ইরান ওয়ারশিপ, গভর্নমেন্ট ডিনাইস রেসপন্সিবিলিটি। বলছে তিনি অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন যে সরকার কিভাবে দায় এড়িয়ে যায় যখন আপনার সাগরে, মানে ভারত মহাসাগরে কোনো ইরানিয়ান জাহাজে হামলা চালিয়ে দিচ্ছে আমেরিকা। এটা ভারতের জন্যও তো একটা হুমকির বিষয়, তাই না? এটাই বলতে চেয়েছেন রাহুল গান্ধী। তিনি এর জন্য প্রধানমন্ত্রী মোদীকে ডিরেক্ট টার্গেট করেছেন, যদিও প্রধানমন্ত্রী এ নিয়ে মুখ খুলেছেন যখন আপনারা দেখলেন যে ভারত মহাসাগরে ইরানিয়ান যুদ্ধ জাহাজে হামলা করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে নরেন্দ্র মোদী বলেন অনলি মিলিটারি কনফ্লিক্ট, নো সলিউশন টু এনি ইস্যুস, পিএম মোদী অন ইরান ইউক্রেন ওয়ার্স। দুটো যুদ্ধ নিয়েই, একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও চলছে আপনারা জানেন, অন্যদিকে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ কিন্তু একদম পুরো দমে। আর সেখান থেকে দাঁড়িয়ে শান্তির বার্তা দিচ্ছেন নরেন্দ্র মোদী গোটা বিশ্বতে। তিনি বলছেন যে কোনো রকমভাবে মিলিটারি কনফ্লিক্ট কোনো সমস্যার সমাধান হতে পারে না। আজ বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে বুঝতে হবে যে নরেন্দ্র মোদীও কিন্তু এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের পাশে নেই, আর ওদিকে তো কেউ নেই, ইউরোপের তো কোনো দেশই নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। আর মধ্যপ্রাচ্যের যে কটা দেশ ট্রাম্পের গুণগান গাইতো ধরুন, তারাও কিন্তু এবার মুখ ঘুরিয়ে নিচ্ছে ট্রাম্পের থেকে। কিন্তু দেখুন ইরান কি চায়,
আমি লাস্ট স্লাইডে এটা রেখেছি, ইরান আসলে কি চায়। আমি বারবার বলছি না, ইরান কিন্তু যুদ্ধবিরতি চায়, কিন্তু তেমনই যুদ্ধবিরতি চায় যে যুদ্ধবিরতি আর কোনো দিনও, মানে একবার যে বিরতি লাগবে সেটা আর কখনো রিপিট হবে না, তাহলেই তারা রাজি হবে, না হলে নয়। দেখুন, ইরান বলছে ইট ইজ ওপেন ফর নেগোসিয়েশনস উইথ ডিগনিটি টু এন্ড ওয়ার। ডিগনিটি থাকলে আমরা নেগোসিয়েশনে রাজি, তাতে যুদ্ধ থামবে। কে বলছেন? বলছেন স্পিকিং টু এনআই আব্দুল মজিদ হাকিম ইলাহি, স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য সুপ্রিম লিডার অফ ইরান সেড উই আর রেডি টু স্টপ দ্য ওয়ার। তিনি বলছেন আমরা যুদ্ধ থামানোর জন্য রেডি, উই আর রেডি ফর নেগোসিয়েশনস, আমরা কিন্তু নেগোসিয়েশনের জন্য রেডি, বাট দ্য নেগোসিয়েটিং শুড বি উইথ ডিগনিটি, নট ডিকটেটিং সামথিং এগেনস্ট ইরান। সম্মানজনক হোক সেই নেগোসিয়েশন, নয় সেটা ডিকটেটিং হোক, যে কেউ কিছু বলে দেবে, ইরানের ওপর চাপিয়ে দেবে, আমাদের সেটা মেনে নিতে হবে, এটা যাতে না হয়, যাতে সম্মানের সঙ্গে একটা আলোচনা হয় এবং সম্মানের সঙ্গেই যাতে একটা নেগোসিয়েশন হয়, এমনটাই বলছেন তিনি। কে বলছেন? আব্দুল মজিদ হাকিম ইলাহি। তিনি একজন এই মুহূর্তে সুপ্রিম লিডার, ইরানের সুপ্রিম লিডার কার্যালয়ের একজন বিশেষ প্রতিনিধি। তিনি বলছেন উই আর ডিফেন্ডিং আওয়ার সেলফ, আমরা কিন্তু আমাদের রক্ষা করছি, আমরা কিন্তু বিশ্ব অস্থির করতে যাচ্ছি না, আমরা নিজেদেরকে রক্ষা করছি। উই আর লুকিং ফর আওয়ার রাইট অ্যান্ড নাথিং এলস, আমরা আমাদের অধিকারের জন্য লড়ছি, আর কোনো কিছুতে আমাদের কোনো সমস্যা নেই। তিনি বলছেন যে যে নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি করা তো একটা দেশের অধিকার, তাই না? আজকে দেখুন, নর্থ কোরিয়া, ইরান যেমন একটা একঘরে দেশ, নর্থ কোরিয়া তো অন্যদিকে একটা একঘরে দেশ, কিন্তু নর্থ কোরিয়ার সঙ্গে কেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র পেরে ওঠে না? তার কারণ কি? তার কারণ ওই একই, নিউক্লিয়ার পাওয়ার। আজ যদি সত্যি ইরানের কাছে নিউক্লিয়ার পাওয়ার থাকতো, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কোনোদিনই সাহস হতো না ইরানে আগে হামলা করার। তিনি আর কি বলছেন দেখুন, তিনি বলছেন হি emphasized that Iran wants a guarantee of no future attacks and the removal of sanctions in exchange for peace. বলছে আমরা পিস এক্সচেঞ্জ করব, আমরা শান্তির জন্য আলোচনা করব, কিন্তু কথা দিতে হবে, গ্যারেন্টি দিতে হবে যে এরপর ফিউচারে আর কোনো রকম হামলা আমাদের ওপর হবে না, এবং যদি একবার স্যাংশন তুলে নেওয়া হয় তাহলে আর দ্বিতীয়বার কোনো রকম স্যাংশন আমাদের ওপর চাপানো হবে না। কথা দিন, আমরা যুদ্ধ থামিয়ে দেবো, আমরা যুদ্ধবিরতি করে নেব, কিন্তু কথা দিতে হবে। কিন্তু ট্রাম্প কি বলছে সেটাও আপনাদের বলবো। দেখুন কি বলছে, বলছেন নো, ইন দিস সার্কামস্টান্স নো ওয়ান ইজ রেডি ফর নেগোসিয়েশনস অ্যাটাকিং অ্যাস অ্যান্ড উই নেগোটিয়েট ইট। বলছে এই যে মুহূর্ত, এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ এই মুহূর্তে দাঁড়িয়ে নেগোসিয়েশনে যাবে না। তোমরা আমাদের ওপর হামলা করবে, আমরা নেগোসিয়েট করব, হয় নাকি কখনো? কি বলছে? নো, বাট ইট দে স্টপ দ্য ওয়ার অ্যান্ড দে হ্যাভ টু গিভ আস দ্য গ্যারেন্টি দ্যাট দে আর নট গোয়িং টু অ্যাটাক আস এগেইন অ্যান্ড অলসো টু রিমুভ দ্য স্যাংশন এগেনস্ট ইরান। হোয়াই আর উই নট রেডি ফর নেগোসিয়েশনস, উই আর লুকিং ফর দ্য পিস, হি সেড। যদি ওই যে বললাম স্যাংশন তুলে নেওয়ার গ্যারেন্টি দিতে হবে, আর ভবিষ্যতে কোনোদিনও ইরানের ওপর হামলা হবে না সেই গ্যারেন্টিও দিতে হবে, যদি দেয় তাহলেই কিন্তু আমরা শান্তির জন্য আলোচনায় বসবো। বলছে ইলাহি ফার্দার অ্যাকিউজ দ্য ইউএস অফ স্টার্টিং দ্য ওয়ার অ্যান্ড আর্জ দেম টু স্টপ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে এই যুদ্ধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এই যুদ্ধ শেষ করার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রেরই, ইরানের নয়। মানে দায়িত্ব কাঁধ থেকে ঝেড়ে দিয়েছেন এক কথায়। পাশাপাশি এটাও তিনি বলেছেন যে বন্ধু অতিথি, মানে ভারতের অতিথি হিসেবে এসেছিল তাদের সেই ফিদ্রে, সেই যুদ্ধ জাহাজ, সেটাকে সাবমেরিন দিয়ে উড়িয়ে দেওয়া হলো। এটাও কি বন্ধুসুলভ আচরণ? মানে ভারতের সঙ্গে ইউএসএর তো এখন একটা বন্ধুসুলভ ব্যাপার আছে না, অনেকেই জানেন। সেখানে কিন্তু তিনি একটা পিন মেরে উস্কে দিয়েছেন। এই সমস্ত কথার পর ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন? তিনি কি দমে যাচ্ছেন? তিনি কি চাপে যে আছেন তিনি সেটা কি মানুষকে বুঝিয়ে দিচ্ছেন? না, বরং তিনি উল্টে আরও নতুন নতুন হুঁশিয়ারি দিচ্ছেন। মার্কো রুবিও তো বলেই দিয়েছেন যে এখনো পর্যন্ত মেন অস্ত্রটাই আমরা ছাড়িনি, সেটাই এখনো বাকি রয়েছে। কি সেই অস্ত্র? পারমাণবিক অস্ত্র। যদি পারমাণবিক অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল ছাড়ে, তাহলে ইরান কি চুপ করে বসে থাকবে? দেখুন,
রাশিয়া চায়না কিন্তু সরাসরি ইরানের হয়ে যুদ্ধ করতে আসছে না, কিন্তু কিন্তু কিম জং উন তিনি সরাসরি বার্তা দিয়েছেন যদি তেমন কোনো পরিস্থিতির তৈরি হয় তাহলে তিনি খোলা ময়দানে নামবেন যুদ্ধক্ষেত্রে এবং ইরানের হয়েই লড়বেন। আর আপনারা জানেন উত্তর কোরিয়ার নিউক্লিয়ার পাওয়ার, বুঝতে পারছেন? ইরানের দরকার নেই, আমি বলছি তো ইরানের দরকার নেই, কিন্তু উত্তর কোরিয়ার তো আছে। যদি কোনো সময় উত্তর কোরিয়া ইরানের পাশে এসে দাঁড়ায় এবং যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ নেয়, তখন কি হবে আমেরিকার? তখন কি হবে ইসরায়েলের? সেই সব তিনি তোয়াক্কা করছেন না। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে দাঁড়িয়ে তার যা বাচনভঙ্গি, অঙ্গভঙ্গি, সেই সমস্ত দেখে এমনটাই মনে হচ্ছে তিনি কয়েক সপ্তাহ সময় দিয়েছেন, আর এই কয়েক সপ্তাহের মধ্যে এবার পরবর্তী টার্গেট কিউবা হতে চলেছে, তেমনটাই তিনি ইঙ্গিত দিয়েছেন। এবং মার্কো রুবিও বলে দিয়েছেন যে ইরানের জন্য এখনও মেন অস্ত্রটাই বাকি রয়েছে, সেই মেন অস্ত্র কি সেটাও আমরা দেখব, এবং আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পের কী হয় সেটাও কিন্তু দেখার বিষয়। তার কারণ মিড টার্ম ইলেকশন কিন্তু চলছে, বুঝতে পারছেন? ইমপিচমেন্ট সেটাও কিন্তু আলোচনা হচ্ছে, কোথায় কি হয়ে যাবে, মানে কতদিন ডোনাল্ড ট্রাম্প আর এই শাসন ক্ষমতায় বসে থাকবেন। তার তো বসে থাকার জন্য এই যুদ্ধটা দরকার ছিল, তিনি লাগিয়ে দিয়েছেন যুদ্ধ, এবার দেখার তিনি কতদিন বসে থাকেন এই শাসন ক্ষমতায়, সেদিকে আমাদের নজর থাকবে। আমার এই এপিসোড যদি আপনাদের যুক্তিযুক্ত তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই আরও 5 জনের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওটি, নিজেদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।